powered by Asian Paints. প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। স্থাপত্য ও নির্মাণ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান। তবে আমাদের আজকের আলোচনার বিষয়টি খানিকটা ভিন্ন আঙ্গিকের। আমরা মূলত কথা বলবো শিশুদের পাঠ্য বইয়ে স্থাপত্য, নগর, পরিবেশ ও প্রতিবেশ সম্পর্কিত পাঠ অন্তর্ভুক্তির প্রসঙ্গে, এবং আমাদের আজকের অতিথি স্থপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর ইশরাত ইসলাম, যিনি বুয়েটের ফ্যাকাল্টি অফ আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিংয়ের সাবেক ডিন এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক। ম্যাডাম, স্বাগত আপনাকে। প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আমরা জানি আসলে বিশ্বের অনেক দেশে প্রাতিষ্ঠানিকভাবে আরবান লিটারেসি গড়ে তোলার উদ্যোগ অন্তত বেশ সুদূরপ্রসারী ভূমিকা রাখে। তো আমাদের দেশে শিক্ষাক্রমে কিংবা পাঠ্যপুস্তকে আমরা স্থাপত্য এবং নগর সচেতনতার বিষয়টি সেভাবে দেখিনি। এই বিষয়গুলোকে কেন অন্তর্ভুক্ত করা প্রয়োজন প্রথমত, আর কোন পর্যায়ের পাঠ্যক্রম থেকে সেটি অন্তর্ভুক্ত করা হলে ভালো ফল পাওয়া যেতে পারে? খুবই আমার মনে হয় সময় উপযোগী একটা প্রশ্ন। কারণ যদি নগরের দিকে আমি তাকাই, নগর এবং গ্রাম দুই জায়গাতেই আসলে একজন নাগরিক, মানে আমরা একটা পাঠ্যক্রম শিশুদের আমরা পড়াশোনার মাধ্যমে তো একজন সচেতন নাগরিক হিসাবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য, এবং সেটা গ্রাম এবং শহর উভয় ক্ষেত্রে। এবং শহরের ক্ষেত্রে বিশেষত এটা প্রয়োজন, কারণ শহরে আমরা স্বল্প জায়গার মধ্যে আমাদের অনেক কিছু ভাগ করে নিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো সব কিছু শহরের জন্য আরও অনেক বেশি চ্যালেঞ্জিং গ্রামের চাইতে। এবং আর কিছুদিন পরেই আসলে বাংলাদেশের কথা যদি বলি, অর্ধেক জনগোষ্ঠী আসলে শহরে বসবাস করবে, এবং শহরের যেই দুরবস্থাটা তার বলার অপেক্ষা রাখে না। এখন আমার এই আগামী প্রজন্মকে আমরা কিভাবে সুশিক্ষিতভাবে একজন সচেতন নাগরিক হিসাবে গড়ে তুলতে পারি, সেই জন্য পাঠ্যক্রমে আমি মনে করি অত্যন্ত জরুরি। বিশেষত একেবারে শিশু বয়সে আসলে আমরা যা শিখি সেগুলোই কিন্তু অনেকগুলো আমাদের ভবিষ্যতে আমাদের বিশেষত আমাদের যে বিহেভিয়ারাল অ্যাটিটিউডটা, আমাদের অভ্যাসগুলো গড়ে ওঠে কিন্তু শিশু বয়স থেকে। এবং নগরের ক্ষেত্রে আমি বলবো যে অনেক কিছুই আসে আমাদের অভ্যাস থেকে, এবং আমি আসলে একটা বিষয়কে কিভাবে দেখি, আমি আসলে ওই জায়গাটাতে কতখানি নিজের মনে করি, আমি আসলে আরেকজন যে শহরে বসবাস করছে তার জন্য আমি কতখানি সহমর্মী, আমি কতখানি আইন কানুন এগুলোর প্রতি শ্রদ্ধাশীল, এই বিষয়গুলো কিন্তু ছোটকাল থেকেই আসলে তৈরি হতে হবে। এবং ছোটকাল বলতে আমি একেবারেই মনে করি যে আমাদের প্রথম যখন শিশু স্কুলে যায় সেই 5 বছর বয়স থেকে বিশেষত পরিষ্কার পরিচ্ছন্নতা, আরেকজন আমার ক্লাসের যে আরেকজন আছেন তার সাথে আমি কিভাবে ব্যবহার করব, যেটা পরে বৃহত্তর পরিবেশে আসলে আমি আমার প্রতিবেশীর সাথে কেমন করে থাকবো, আমার সিভিক একটা তৈরি করা, সেটা আসলে ধাপে ধাপে বিভিন্নভাবে হওয়া প্রয়োজন। একেবারে ছোট শিশুর জন্য এক ধরনের শিক্ষাক্রম থাকবে, তারপরে পরবর্তীতে অন্যান্য ক্লাসেও কিন্তু এটা যুক্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশেই এটা আছে। ঠিক কি মাধ্যমে বা কোন কোন উপায়ে আমরা কাজটা করতে পারি? যেমন আসলে অনেকগুলো সাবজেক্টই তো পড়ানো হয় বাচ্চাদেরকে একেবারে প্রাইমারি স্কুল থেকে, তো এর জন্য কি আলাদা সাবজেক্ট দরকার, নাকি বিদ্যমান যে পাঠ্যপুস্তক এর ভেতরে বিভিন্ন জায়গায় এগুলো ইনক্লুড করা সম্ভব? আমার কাছে মনে হয় যে বিদ্যমান যেগুলো আছে, কারণ আমরা জানি যে পৌরনীতি, তারপরে আমরা ইতিহাস, তারপরে ভূগোল, এগুলো কিন্তু আমাদের বিষয়গুলো আছে। এখন ওইটার ভিতরেই কিন্তু আমাদের এই নগর সম্বন্ধে সচেতনা, দেশ প্রতিবেশ এগুলো সম্বন্ধে সচেতনতাটা তৈরি করা যায়। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি অধিকাংশ ক্ষেত্রে আমাদের যেটা হয় যে আমরা শুধু পড়ে মুখস্থ করি, কিন্তু এটার যে বাস্তব প্রয়োগ বা বাস্তব থেকে শিক্ষা নেওয়া বা কোনো একটা প্রজেক্ট বা ইয়ের মাধ্যমে এটা শেখা, বা শিশুদের ক্ষেত্রে কোথাও একটি নিয়ে গেলাম একটা কাজ করার মাধ্যমে শেখা, সেটা আরও অনেক বেশি প্রয়োজনীয়। এবং এটা আসলে অনেকভাবে করা যায়। আমি নিজে যদি বলি যে আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি সেই 1981 সালে, আমাদের পাঠ্যক্রমে ছিল, কিন্তু এটা নাম্বার ছিল না, কিন্তু পাশ ফেলের ব্যাপার ছিল যে 2 জন বাচ্চাকে আমাদের অক্ষর জ্ঞান দিতে হবে, এবং ওটা আমরা করেছিলাম। আমার কাছে যেটা মনে হচ্ছে ওইটা করার মাধ্যমে এক হলো যে আমি আসলেও একেবারে জানতো না, আমাদের আশেপাশে যে দরিদ্র বাচ্চারা থাকে তাদের কাছ থেকে নিয়ে এসেছিলাম, ওরা বাসায় আসতো বিকেলবেলা, শিখতো, আমার সাথে একটা সুন্দর সময় কাটতো, এবং আসলে সে নাম লেখা, একটু কিছু লেখা, ওইটুকু আমি শেখাতে পেরেছিলাম 1 বছর যে সময়টা ছিল ওর মধ্যে। এবং সেই ক্ষেত্রে হয় কি, ওই যে বাচ্চাটার সাথে আমি মিশলাম, একটা আমি 15 বছরের একটা মেয়ে, 16 বছরের একটা মেয়ে,
আমার কিন্তু একটা সম্পর্ক তৈরি হলো, যেটা আমি কিন্তু পরবর্তী জীবনে আমি মনে করি যে এই যে জনগোষ্ঠীটা যাদের সাথে অনেক সময় হয়তো আমাদের একটা দূরত্ব থেকে থাকে, সেটা কিছু হলেও আমি তার জন্য সহমর্মী হই। আমি যখন আমার কার্যক্ষেত্রে গেছি তখন কিন্তু বারবারই এই দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করা, বা বিশেষত আমি যেই বিষয়ে পড়াই নগর পরিকল্পনা, এই বিষয়গুলো কিন্তু অনেক জোরদারভাবে এসছে। এখন যদি আমি একেবারেই এদের থেকে আলাদা থাকি, আইসোলেটেড থাকি, এই জনগোষ্ঠীগুলো যদি আমার চোখে কখনোই না পড়ে, তাহলে কিন্তু ওদের জন্য আমার কাজ করার মনে করি যে অত হয়তো স্কোপটা আমি অনেক সময় থাকলেও আমি কাজে লাগাতে পারবো না, কারণ আমার মনে আসবে না তাদের কথা। মানুষের সচেতনতার অভাব কোন কোন বাস্তব সমস্যা সৃষ্টি করে, যেটি আপনি দেখেছেন দীর্ঘদিনের চর্চায়, এবং পাশাপাশি অপরিকল্পিত নগরায়ন ত্বরান্বিত হয় কেন, আর শিশুদের শিক্ষার মাধ্যমে যদি আমরা এই ক্ষেত্রে পরিবর্তন চাই, সেটি আসলে কতখানি প্রভাব ফেলবে? আচ্ছা, কয়েকটা মানে এক নির্দিষ্ট জায়গায় যদি আমি ফোকাস করি, যে নগর পরিকল্পনা ক্ষেত্রে বা আমাদের নাগরিক জীবনে আবর্জনা নিষ্কাশন বা ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা এটা কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জ। আমরা আমাদের এরকম শহর বোধহয় সারা পৃথিবীতেও নাই যে আমরা যেই রাস্তা দিয়ে হাঁটাচলা করছি সেখানেই আমি ময়লা কাগজটা ফেলে দিচ্ছি, বাসা বাড়ি থেকে ফেলে দিচ্ছে যারা হয়তো ব্যবসা করছেন, যেই বাজার ঘাট, সেই আবর্জনা আমরা কখনো নির্দিষ্ট স্থানে ফেলছি না এবং ধরে নিচ্ছি যে সবসময় এটা হয়তো সরকার থেকেই করবে। কিন্তু ওয়েস্ট ডিসপোজাল এমন একটা জায়গা যেখানে আসলে পরিবার, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, সরকার সবাই একসাথে কাজ করতে হবে এবং সচেতনতা একটা বড় ব্যাপার। এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে একেবারে শিশুকাল থেকে, মানে বাইরে বিভিন্ন দেশের উদাহরণ অনেক সময় দিতেই হয়, যে একটা জাপানের একটা বাচ্চা, বিদেশের একটা বড় হওয়া বাচ্চাকে আপনি চাইলেও একটা চকলেটের যে মোড়কটা থাকে ওটা সে কখনো বিন ছাড়া ফেলবে না, হাতে নিয়ে ঘুরবে। তার মানে কি তার মগজের মধ্যে এটা ঢুকে গেছে। এখন আমাদের এটা অনেক বড় হওয়ার পরে অনেক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্র, ইভেন আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরও আমি দেখি যে অনায়াসে তারা খাওয়ার পরে প্যাকেটটা দূরেই একটু হয়তো 5 হাত হাঁটলেই পাওয়া যাবে বিনটা, সেখানে ফেলে না। সেটা আমি মনে করি অবশ্যই তার বেড়ে ওঠার সময় সেটা তার মগজে তার ঢোকে নেয়, এটা একটা ব্যাপার। তারপরে আমি যদি বলি যে আমাদের ভবন নির্মাণ বা আমাদের নিয়মের আমরা ব্যত্যয় করতে সবসময় চাই, যে ব্যক্তিগত আমি কতখানি, ব্যক্তিগত বা গোষ্ঠীগত কতখানি আমি সুবিধা পেতে পারি এবং নিয়মের আমি ব্যত্যয় ঘটাবো। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমরা একটা শহরের যে নিয়ম কানুন, বিশেষত সেটা গড়ে ওঠার সময়, অর্থাৎ স্থাপত্য, নির্মাণ, নগর পরিকল্পনায় যে আইন কানুনগুলো আছে, এগুলা সম্বন্ধে সহজভাবে আমরা আসলে ছাত্রদেরকে বোঝাতে পেরে, সেটা আমাদের যে আরবান জিওগ্রাফি, যেটা জিওগ্রাফির একটা পার্ট হতে পারে, সেখানে বোঝাতে পারি। এবং এটার যে একটা সামষ্টিক যেই কিউমুলেটিভ যে এফেক্টটা একটা শহরে, যে আমাদের সকলের জীবন মান উন্নত হবে, যে আমি যদি একটা খোলা জায়গা রাখি, আমি যদি নিয়ম মেনে আমি বাড়িটা তৈরি করি, তাহলে যে সমষ্টিগতভাবে আমাদের যেই বেনিফিটটা হবে এটা বোঝাতে হবে। এই ব্যক্তিগত বা দলগত স্বার্থের চাইতে এটা যে কতখানি বই নিয়ে আসবে আমাদের উন্নয়ন ধারায়, সেটা আসলে ওই ছোটকালেই বোঝালে তাহলে আমরা ওই নিয়মের ব্যত্যয়টা ঘটাবো না। আরেকটা যেটা হলো যে নিয়মের ব্যত্যয় ঘটালে যে শাস্তি, সেটাও কিন্তু তাকে ছোটকালেই বুঝতে হবে। এখন আমরা আমাদের এই ফেসবুকের যুগ, বিভিন্ন সময় দেখি আমরা যত্রতত্র মানুষ ছবি তুলছে, মানুষের যে প্রাইভেসি হ্যাম্পার করছে, এগুলাও যে অনেক বড় একটা অপরাধ, এটা কিন্তু তাকে শিশু বয়স থেকে না শেখালে সে বুঝে না, সে ভাবে যে এটা একটা ফান হিসাবে নেয়। কিন্তু এগুলা যে একটা অপরাধ এবং তার জন্য যে শাস্তি পেতে হয়, এটা তাদের ছোটকাল থেকে বুঝতে হবে। তারপর যেটা আছে দুর্যোগ ব্যবস্থাপনা। দুর্যোগ ব্যবস্থাপনায় এখনই আমাদের কারিকুলামে আছে, এগুলাকে হয়তো আরেকটু হয়তো ইলাবোরেট করা যেতে পারে, কারণ শিশুরা কিন্তু তার পিতা মাতাকে শেখাবে, সেটা গ্রাম অঞ্চলে হোক শহর অঞ্চলে হোক, যে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে যখন কোনো রেসপন্ড করা, কোনো একটা ঘূর্ণিঝড় আসবে তখন কি করতে হবে, বন্যার সময় কি করতে হবে, এগুলা কিন্তু শিশুরা তাদের পিতা মাতাকে শেখাবে এবং তখন কিন্তু আরো বড় পরিসরে যা শিখেছে সেটার অ্যাপ্লিকেশনটা হবে আর কি। আরেকটা আমি অনেক সময় দেখেছি যে বাইরে যে সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল অ্যাক্টিভিটি, সেটা পরিবেশের জন্য হতে পারে, সেটা হয়তো সোসাইটির বিভিন্ন রকমের মানুষ আছে তাদের জন্য হতে পারে, এই জন্য স্কুলের কলেজের ছেলেমেয়েরা কাজ করে থাকে এবং এইটা তারা
এটার জন্য তাদেরকে নানা ধরনের ইনসেন্টিভগুলো জি। দেওয়া হয় তাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে। আমাদের কিন্তু এই ব্যাপারগুলো নাই, যে একটা স্কুলের মাঠটা পরিষ্কার করা বা এলাকার মাঠটা পরিষ্কার করা বা একটু গাছ লাগানো, এগুলা কিন্তু আমরা স্কুল কারিকুলামের মধ্যে নিয়ে আসতে পারি এবং এগুলা ছাত্রদেরকে করা আর কি, তাদেরকে নিজের হাতে করা, সেটা আমরা শেখাতে পারি। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি চমৎকারভাবে বললেন। অর্থাৎ আমাদের থিওরিটিক্যাল যে পড়াশোনা, এর সঙ্গে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের আমরা একটা দূরত্ব বা দেয়াল তৈরি করে রেখেছি, এই দেয়ালটা খুলে ফেলা দরকার। পাশাপাশি আপনি যেটা বললেন যে আইনি বাধ্যবাধকতার বিষয়টি মাথায় গেঁথে থাকলে হয়তো আইন প্রয়োগেরও প্রয়োজন পড়বে না, আমাদের নিজস্ব চর্চার ক্ষেত্রে হয়তো ইতিবাচক একটা পরিবর্তন আসবে। যেটা বলতে চাই যে আপনি জানেন যে এখনকার শিশুদের ডিজিটাল স্পেসে বিচরণ অনেক বেশি, তো পাঠ্য বইয়ের চাইতেও হয়তো অনেক ক্ষেত্রে ডিজিটাল কন্টেন্ট তাদেরকে বেশি প্রভাবিত করে, তো সেক্ষেত্রে করণীয় কিছু আছে কিনা? ডিজিটাল কন্টেন্ট ডেফিনেটলি তাদের প্রভাবিত করে। মিনা কার্টুন আমি জানি যে অনেক বিরাট একটা ইম্প্যাক্ট ছিল, কিন্তু এই ধরনের আর কোনো কিছু আমরা এখনো দেখতে পাই না। হ্যাঁ, এখন বাচ্চারা অনেক গেমে আসক্ত এবং অধিকাংশ গেমই অনেক ভায়োলেন্ট নানা ডাইমেনশন থেকে। সেইখানে যেসব শিক্ষামূলক যেসব গেমগুলো থাকতে পারে, যেটার মাধ্যমে সে একটা সমাজে একটা মানুষ কিভাবে চলবে, তারপরে সে প্রতিবেশের প্রতি কিভাবে যত্নশীল হবে। আমরা এখন ক্লাইমেট চেঞ্জের কথা বলছি, সেই ক্ষেত্রে আমার করণীয় কি? অর্থাৎ পানি ব্যবহার করার সময় আমাকে যে সচেতন হতে হবে, বৈদ্যুতিক বাতি ব্যবহারে আমাকে যে মিতব্যয়ী হতে হবে, এই বিষয়গুলা বা ওভারঅল আমার লাইফস্টাইলে যে মিতব্যয়ী হওয়া, যে মিনিমালিস্টিক যে অ্যাপ্রোচটা এখন অনেকে এদিকে চলে গেছে, যে মিতব্যয়ী হওয়া। সুতরাং এই যে জীবনযাপনের এগুলো কিন্তু আসতে পারে কিন্তু, এবং এই ধরনের গেম আছে, সেগুলোর সাথে আমাদের শিশুদের যদি আমরা পরিচিত করাতে পারি, কারণ একেবারেই আমরা এটার থেকে যে গেম খেলবে না এটা হয়তো হবে না, তো ওই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় আমরা হাত দিতে পারি আর কি। অনেক ধন্যবাদ ম্যাডাম, স্বল্প সময়ে আলোচনায় আসলে অনেকগুলো বিষয় তুলে আনলেন। আমরা প্রায় শেষ পর্যায়ে। আমাদের ভবিষ্যৎ নগর নির্মাণের ক্ষেত্রে আপনার প্রত্যাশা এবং কিছু পরামর্শ যদি উল্লেখ করতেন। নগর নির্মাণ করে আমি মনে করি যে এটা একটা সমষ্টিগত একটা প্রচেষ্টা। এখানে সকল নাগরিক এবং প্রফেশনাল যারা আছে আমাদের মতো প্ল্যানার, আমরা হলো টেকনিক্যাল সাপোর্টটা দিই, আর সরকারি প্রতিষ্ঠানগুলো আছে তারা কিছু নিয়ম নীতির মধ্যে রাখে। এই যে বিভিন্ন জন এবং এখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে, সবার সমষ্টিগত মানে এফোর্টের পরেই আসলে একটা নগর সুন্দরভাবে পরিকল্পনা করা যায়। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে নাগরিক যারা আছে তাদের ভূমিকা অনেক, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের যে পরিকল্পনাগুলো হয় সেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করতে পারি না, এবং বাস্তবায়নগুলো করতে পারি না কারণ সেখানে আমাদের ব্যক্তিগত এবং দলগত স্বার্থ থাকে। এই স্বার্থের ঊর্ধ্বে যদি আমরা যেতে পারি, এবং স্বার্থের ঊর্ধ্বে যাওয়াটাও আসলে একটা শিশুদের মানে ছোটকাল থেকে শেখানোর ব্যাপার, যে ইম্প্যাথি বা সহমর্মিতা, যে আমরা সকলে একসাথে ভালোভাবে বেঁচে থাকব। এই ধারণাটা যদি আমাদের মনের মধ্যে আমরা আনতে পারি, তাহলে আমাদের নগর সুন্দর হবে, আমাদের পরিকল্পনাও বাস্তবায়ন হবে এবং সব মিলিয়ে দেশটাও সুন্দর হবে। অনেক ধন্যবাদ ম্যাডাম আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এ ছিল আমাদের মূল আলোচনা। আমরা মূলত কথা বলেছি শিশুদের মনোজগতে পরিবর্তনের মাধ্যমে একটি ভবিষ্যতের জন্য সুন্দর শহর, নগর ও পরিবেশ নির্মাণের ব্যাপারে। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট নাজলি হোসাইন আপা। আপা কেমন আছেন? ভালো আছি আপা, আপনার যে এক্সপিরিয়েন্সটা 15 বছরের উপরে, এবং আপনার স্টাডিটাও যদি আমরা আসলে একটু দেখি, বুয়েট প্লাস বাহির থেকে স্টাডি করা, তার মানে দুটো কম্বিনেশনই আছে। সো এই এক্সপিরিয়েন্সটা আপনাকে বাংলাদেশে কাজ করতে কিভাবে সাহায্য করছে? আর যেটা দেশে বা দেশের বাইরে যেটা পড়াশোনা করেছি, এটা তো হলো বই পুস্তকে বা যেটা ম্যাটেরিয়াল পড়া, বাট নর্মালি আসলে আমাদের শেখাটা হলো বাস্তব অর্থে ফিল্ড থেকে।
এখন ইউজুয়ালি কোন ধরনের কাজগুলো বেশি করছেন আপা? মোস্টলি সাস্টেনেবল প্রজেক্ট করি, যেটাকে আমরা বলি পরিবেশ বান্ধব বা গ্রিন বিল্ডিং প্রজেক্ট। আমি ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের অ্যাক্রেডিটেড প্রফেশনাল, এই জন্য দেখা যায় আর্কিটেকচারাল যে কাজগুলো আমি করি প্রধানত সেগুলো বেশিরভাগই ক্লায়েন্টদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে ওনারা পরিবেশ বান্ধব ডিজাইন চান, এবং তাহলেই আমরা এই কাজটা হাতে নিই। এই জায়গাটাতে পেইন্টের কি কোনো ভূমিকা আছে যে আসলে কিভাবে এটা বিল্ডিং এর জন্য স্বাস্থ্যকর হতে পারে, বা আমরা যদি বলি আসলে পেইন্টের জন্য পেইন্ট কম ক্ষতি করবে, এরকম কোনো ব্যাপার কি আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। পরিবেশ বান্ধব বললে আমরা যেটা বুঝি যে পরিবেশের ক্ষতি না করে যেই ধরনের ম্যাটেরিয়ালগুলো সেগুলো বিল্ডিংয়ে যেন ব্যবহার করা হয়। আমরা এই ধরনের ম্যাটেরিয়াল সাজেস্ট করি ক্লায়েন্টকে, যাতে লো ভিওসি বা নো ভিওসি পেইন্ট ওনারা ইউজ করে, এবং যেগুলো ইমালশন বেসড যে পেইন্টগুলো থাকে, এশিয়ান পেইন্টসেরও কিছু আছে, আমরা ওগুলো ক্লায়েন্টকে সাজেস্ট করেছি। আপনি একটা লম্বা সময় মোটামুটি 5-6 বছর মতো ইন্টেরিয়র নিয়ে কাজ করেছেন। সো ইন্টেরিয়র প্রজেক্টগুলো যখন করতে যায়, সাধারণত এখন অনেকেই আছে হয়তো ইন্টেরিয়রে অনেক বেশি ফোকাস, তখন কোন ব্যাপারগুলো আসলে মাথায় রাখা দরকার? ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা এখন যে চেঞ্জটা আসছে, যেটা আমাদের জন্য ভালো, সেটা হলো অনেক বেশি রঙের ব্যবহার। মানে আগে যেটা হতো যে অনেক বেশি ক্ল্যাডিং ম্যাটেরিয়াল ব্যবহারের একটা প্রবণতা ছিল, যে আমি যেই ওয়ালি দেখবো সেখানে কিছু না কিছু ক্ল্যাডিং করছে। এখন দেখা যাচ্ছে ক্লায়েন্টদের মোস্টলি রঙের ব্যবহারটা চলে আসছে, সাদাটে ধরনের ইন্টেরিয়রটা চলে আসছে, কন্টেম্পোরারি যেই মিনিমালিজম যেই কনসেপ্টটা, সেই কনসেপ্টের ইন্টেরিয়রটা চলে আসছে। তার মানে কালার প্যালেটের একটা জায়গা হয়তো আছে, অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করছে। রিসেন্টলি এশিয়ান পেইন্টস কালার নেক্সট 24 আসলে লঞ্চ করলো, এবং সেখানে আপনিও ছিলেন। সো ওই কালার প্যালেটগুলো বা এই রিসার্চগুলোকে আপনাদেরকে কোনোভাবে হেল্প করছে এখন ইন্টেরিয়রের ক্ষেত্রে? কালার নেক্সটের যেই রিসার্চটা আমরা দেখেছি, অসাধারণ একটা রিসার্চ, এবং ফ্যাশনের সাথে ইন্টেরিয়রের সাথে ডিজাইনের সাথে যে একটা সমন্বিত একটা ব্যাপার, ওই রিসার্চটা থেকে ওটা বোঝা যায়। এবং ওটা অনেক অনেক আমার মনে হয় যে অনেক দিক থেকে আমরা যেভাবে চিন্তা করি অ্যাজ অ্যান আর্কিটেক্ট একটা স্পেসে ডিজাইন করার সময় অনেকটাই তার সাথে মিলে যায়। আমি বলবো যে কালার নেক্সট রিসার্চটা অনেক বেশি কাজে লাগবে। আপা, এটা তো গেল আসলে আমাদের কালার প্যালেট বা আমরা আসলে কিভাবে সাজাতে পারি স্পেশাল ফিনিশ নিয়ে, কিন্তু সব কিছু হয়তো আমাদের মিস হয়ে যেতে পারে, বা আমরা এনজয় নাও করতে পারি বা ফেল করতে পারে। তার রিজন হতে পারে হয়তো যদি ড্যাম্প থেকে থাকে বা যদি নোনার কোনো সমস্যা থাকে। সো পুরনো বিল্ডিং বা নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে ড্যাম্প প্রুফিংয়ের জন্য আপনারা সাধারণত কি সাজেস্ট করে থাকেন? পুরনো বিল্ডিং যেগুলো ব্যবহারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বা ক্লায়েন্ট হয়তো একটা নতুন ভাবে জিনিসটাকে রিমডেল করতে চাচ্ছে, সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে ওয়ালগুলোতে প্লাস্টারের আগে যেন ড্যাম্প প্রুফিং সিমেন্টিশিয়াস একটা কোটিং দিয়ে নেন, আর এরপরে প্লাস্টারটা করেন, তারপরে পেইন্ট। সেক্ষেত্রে পেইন্টটাও আমরা বলি যে অবশ্যই যেন ওটা মাথায় রেখে করেন। সেক্ষেত্রে বাইরের ওয়াল হতে পারে যেগুলোতে বৃষ্টির পানি ঢোকার সম্ভাবনা থাকে, এবং ভেতরে যেইগুলো টয়লেটের সাথে যে ওয়ালগুলো থাকে সেই ওয়ালগুলোতে আমরা সাধারণত বলি যে আপনারা এই ধরনের কোটিং ইউজ করেন, এবং পেইন্টগুলো সেভাবে সিলেক্ট করেন যাতে ড্যাম্প প্রুফিংটা আর না হয়। কারণ একবার ড্যাম্প প্রুফিং হলে এটা পরবর্তীতে আর যায় না, আবার দেখা যায় প্রত্যেক বছরেই এটা হতে থাকে, দেখা যেতে থাকে। এখন যদি আরেকটু বলি সমসাময়িক ঘটনা, সেটা হচ্ছে বন্যা। এখন আমরা এই বছর যেটা জানলাম, যেখানে আসলে হয়তো বন্যা কখনো হয়নি বা অনেক লম্বা সময় হয়নি, সেখানেও দেখা যাচ্ছে এখন বন্যা হচ্ছে। সো এই জায়গাটাতে অ্যাকচুয়ালি আমরা কোন ধরনের, মানে ওই এরিয়াগুলোতে কোন ধরনের কাজ করলে বা কি স্টেপ নিলে মনে হচ্ছে আমাদের যে থাকার জায়গাটা আছে সেটা একটু বেটার হতে পারে? বন্যাটা তো আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেল, যে হঠাৎ করে একটা আসা বন্যা এবং অনেক ধরনের মানুষের ক্ষয়ক্ষতির ভেতরে যেতে হয়েছে। যাদের বাড়ি চলে গেছে সেটা তো অবশ্যই নতুন করে বানাবে, কিন্তু যাদের আছে তাদের কিন্তু বিশাল ক্ষতি। মানে তাদের দেখা যাচ্ছে যে আপনার প্লাস্টার খসে গেছে, রং খসে গেছে। তো এই যে জায়গাগুলোর থেকে বলবো যে আরেকটু সচেতন হতে হবে। প্লাস্টার করা, পেইন্ট করা, মানে বিল্ডিং ম্যাটেরিয়াল ব্যবহার এবং সেটা যে ফিনিশিংটা, এটা একটু ভালো করতে হবে, যাতে এই ধরনের যদি সাডেন কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হয় তাহলে যেন এটা প্রোটেক্ট করতে পারে। সেক্ষেত্রে আমি বলবো ড্যাম্প প্রুফিং করাটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ আপা, আপনার এত ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিলেন, আপনার সাথে কথা বলে অনেক কিছু জানলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ইনভাইট করার জন্য। দর্শক, আজকে আমাদের অনেক ডিটেল একটা ডিসকাশন হলো আর্কিটেক্ট নাজলি আপার সাথে, যেখান থেকে আসলে আমরা বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে কথা বললাম, ইন্টেরিয়রের ক্ষেত্রে কোন কালারগুলো আমাদেরকে হেল্প করতে পারে এবং ড্যাম্প প্রুফিং কতটা ইম্পর্টেন্ট আমাদের বিল্ডিংকে লংজিভিটি দেওয়ার জন্য, সেই ব্যাপারে আসলে আমরা পরিপূর্ণ একটা আইডিয়া পেয়েছি। আশা রাখছি এই ডিসকাশন আপনাদেরকে হেল্প করবে আপনাদের যে কোনো ডিসিশন মেকিংয়ে। এ ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন স্ক্রিনে দেখানো ইমেল ঠিকানার মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।
Powered by Asian Paints.